আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। কাজী জহুরুল হক কলেজের অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ মিথুন হোসেন, প্রভাষক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, কাজী জহুরুল হক কলেজ। শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা দ্বিতীয় বর্ষে অধ্যয়ন করছো, তোমাদেরকে আমি অ্যালগরিদম ও ফলোচার্ট পড়াচ্ছিলাম পঞ্চম অধ্যায় থেকে। তো গত ক্লাসে আমি অ্যালগরিদম ও ফ্লোচার্টের কি কি সিম্বল ব্যবহার হয় এবং সেখান থেকে একটা উদাহরণের সাহায্যে তোমাদেরকে বুঝিয়েছিলাম। ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের অ্যালগরিদম শিখিয়েছিলাম। আজকের ক্লাসে আমরা তিনটি সংখ্যার মধ্যে গড় নির্ণয়ের অ্যালগরিদম ও ফ্লোচার্ট শিখব। তো এই ক্লাসটা বুঝতে গেলে আগের ক্লাসটা তোমাদের দেখতে হবে, কারণ সেখানে যে সিম্বলগুলোর সাথে আমি তোমাদেরকে পরিচয় করিয়ে দিয়েছি সেটা কিন্তু এখানে লাগবে। ওইটা যদি তোমরা না বুঝে থাকো তাহলে কিন্তু এই ক্লাসটা বুঝতে পারবে না। এই জন্য আমি তোমাদেরকে রিকমেন্ড করব ওই ক্লাসটা দেখে আবার দেখে তারপরে এটা দেখবে। তো আমি প্রথমে তোমাদেরকে অ্যালগরিদম শিখাবো এবং পরে পাশে ফ্লোচার্টটা শিখাবো। তোমরা জানো অ্যালগরিদম আর ফ্লোচার্ট প্রায় সেম জিনিস। ডিফারেন্সটা কোথায়? অ্যালগরিদম হচ্ছে তোমার একটা সমস্যার সমাধান করার যে ধাপগুলো আছে সেই ধাপগুলো যদি আমরা লিপিবদ্ধ করি, লিখিত আকারে উপস্থাপন করি, তাহলে সেটা হবে অ্যালগরিদম। আর ওই ধাপগুলোকে আমি যদি চিত্রের মাধ্যমে চিহ্নের মাধ্যমে যদি প্রকাশ করি তাহলে সেটা হয়ে যাবে ফ্লোচার্ট, তাই তো? তো আমরা প্রথমে অ্যালগরিদম দেখব এবং অ্যালগরিদমের যে ধাপগুলো আছে সেটাকে পরে চিত্রের মাধ্যমে প্রকাশ করব। তাহলে দেখো, আমরা জানি প্রত্যেকটা অ্যালগরিদমে প্রথম ধাপে কি থাকে? প্রথম ধাপে থাকে হচ্ছে শুরু। অর্থাৎ যে কোনো কাজ, আমি যদি এই শার্টটা পরতে যাই, আগে তো আমাকে এই শার্টটা পরা শুরু করতে হবে, এরপরে আমি শার্টের যে বাটন আছে বাটন লাগাবো, বিভিন্ন যে কাজ আছে স্টেপ বাই স্টেপ করবো। কিন্তু আগে তো শার্টটা আমাকে স্টার্ট করতে হবে, যে আমি মন করবো যে না এটা শুরু করব। তেমনিভাবে যে কোনো একটা সমস্যার সমাধান করতে গেলে কম্পিউটার দিয়ে আগে কাজটা কি করতে হয়? শুরু করতে হয়। কম্পিউটারকে কাজ করার জন্য প্রিপেয়ার্ড করতে হয়। এক নম্বরে এটা। দুই নম্বরে কি? আমার যে সমস্যাটা আছে সেই সমস্যা সমাধান করার জন্য ইউজারের কাছ থেকে আমাদের ইনপুট নিতে হয়, অর্থাৎ নির্দেশনা নিতে হয়, যে কি নির্দেশনা, কি কাজটা আমাদের করতে হবে সেটা। বুঝতে পেরেছো? অর্থাৎ আমি যদি একটু উদাহরণের সাহায্যে তোমাদেরকে বোঝাই, তোমরা যখন গণিত করেছো, গণিতে তোমরা ধরে নিয়েছো যে ধরি পিতার বয়স x বছর, পুত্রের বয়স y বছর, ধরি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এত, প্রস্থ এত, এইভাবে x y দিয়ে ধরে নিছো না? কারণ কি? ওইখানে তুমি দৈর্ঘ্য প্রস্থ এগুলো জানতা না, এগুলো অজানা রাশি ছিল, তাই তো? তেমনিভাবে এখানে বলছে কি তিনটি সংখ্যার মধ্যে গড়। কোন তিনটি সংখ্যা? সেটা কিন্তু যে কোনো তিনটি সংখ্যা হতে পারে। এই তিনটি সংখ্যা কিন্তু আননোন। এর জন্য আমাদেরকে এই তিনটা সংখ্যা কি করতে হবে? যারা আমার এই ইয়াটা ব্যবহার করবে, এই আমি যে সিস্টেমটা তৈরি করতেছি এটা যারা ব্যবহার করবে তারা তাদের ইচ্ছা মতো তিনটা সংখ্যা দিবে। যেমন তোমরা বিভিন্ন অ্যাপস ব্যবহার করে থাকো, এই অ্যাপসে তোমরা যখন প্রবেশ করো তখন কিন্তু তোমাদের পাসওয়ার্ড দিতে হয়। পাসওয়ার্ড কি ওইখানে নির্দিষ্ট করে দেওয়া আছে যে 1 থেকে 6 এই পাসওয়ার্ডই দিতে হবে, 1 2 3 4 5 6 এরকম কিন্তু নাই। ওই অ্যাপসটা যে ব্যবহারকারীরা ব্যবহার করে তারা তাদের ইচ্ছা মতো কিন্তু এখানে ইনপুট দিয়ে থাকে, তাই না? অর্থাৎ একটা সিস্টেম যখন আমরা ডেভেলপ করব তখন কিন্তু সেখানে ওই সিস্টেম যারা ব্যবহার করবে তাদের ইচ্ছা মতো ইনপুট তারা দিবে। এই জন্য আমরা কি করি? তিনটি সংখ্যা সরাসরি না নিয়ে এই তিনটা সংখ্যার পরিবর্তে কি নেই? তিনটা চলক নেই। ধরে নেই এই তিনটা সংখ্যা আমরা রাখার জন্য কি নিচ্ছি?
তিনটা চলক নিচ্ছি এ বি সি। এই এ বি সির মান কি করবে, যে আমাদের এই সিস্টেমটা ব্যবহার করবে, যে ব্যবহারকারী তারা কিন্তু এই তিনটা চলকের মান ইনপুট দিবে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছ। আমি এত কথা বলছি কারণ এই বিষয়গুলো কনসেপ্ট ক্লিয়ার না হলে পরবর্তীতে আরও বড় বড় তোমাদের অ্যালগরিদম করা লাগবে, সেক্ষেত্রে তোমরা কিন্তু বুঝতে পারবে না। তাহলে দেখো আমি কি বলছি, প্রথম ধাপ হচ্ছে শুরু, দ্বিতীয় ধাপ হচ্ছে আমার এই প্রবলেমটা, এই সমস্যাটা সমাধান করার জন্য যে চলকগুলো আছে সেই চলকের মান ইনপুট নিতে হবে। তাহলে এখানে কি কি চলক আছে, আমরা তিনটা সংখ্যার জন্য তিনটা চলক ধরতেছি, কি কি, এ বি সি। তাহলে ধাপ 2, এ বি সি এর মান ইনপুট করি, এ বি সি এর মান ইনপুট করি, এটাকে বলা হচ্ছে ইনপুট করা। কম্পিউটারকে যদি আমরা কোনো কিছু দেই তাহলে সেটা হচ্ছে ইনপুট, আর কম্পিউটার সেটাকে প্রসেসিং করে যদি আমাদের কিছু দেয় তাহলে সেটা হয়ে যাবে আউটপুট। তো যেহেতু এবিসির মানটা ব্যবহারকারী দিচ্ছে, কম্পিউটারকে দিচ্ছে, এই জন্য এটা হচ্ছে কি ইনপুট। ওকে, তাহলে ধাপ অনেকই শুরু। ধাপ 2তে কি, যদি কোনো মান নেওয়ার থাকে, ইনপুট নেওয়ার থাকে, তাহলে সেই ইনপুট নিতে হবে। এরপরে ধাপ 3তে কি, ধাপ 3তে হচ্ছে আমি যে মানটা নিলাম, আমার এখানে কাজটা কি, এখানে কাজটা কি, তিনটা সংখ্যা নেব আমি, সেই তিনটা সংখ্যাকে গড় করতে হবে। তো গড় করতে গেলে আমাদের কি করতে হয়, তিনটা সংখ্যা, তাই না, তিনটা সংখ্যাকে যোগ করতে হয়। এরপরে যদি এন সংখ্যক সংখ্যা থাকে তাহলে কি করি আমরা, এন দিয়ে ভাগ করতে হয়, যে কয়টা থাকে সেই কয়টা দিয়ে ভাগ করতে হয়, তাই তো। তো আমার এখানে কয়টা সংখ্যা আছে, তিনটা, তাহলে এখানে কি করতে হবে, 3 দিয়ে ভাগ করতে হবে। তাহলেই কিন্তু আমরা আমাদের যে গড় অ্যাভারেজ এইটা পাবো। বুঝতে পারছো, আমি ব্যবহারকারীর কাছ থেকে 3টা ইনপুট নিলাম, সেই 3টা ইনপুট কি করতে হবে, প্রসেসিং করতে হবে। প্রসেসিংটা কি, আমার যেটা বলবে, যা করতে বলবে সেটা করাই হচ্ছে প্রসেসিং। তো দেখো এখানে গড় নির্ণয় করতে বলছে, তার মানে যে 3টা সংখ্যা আছে এই 3টা সংখ্যার গড় করাটাই হচ্ছে প্রসেসিং। এখন এখানে আরেকটা ব্যাপার আছে, কম্পিউটার যে কোনো মান, যেমন আমি 3টা সংখ্যার ইনপুট নিয়েছি 3টা চলকে, আবার এই 3টা গড় করেও কিন্তু আবার আরেকটা চলকে রাখবে। কম্পিউটার ফাঁকা কোনো জায়গায় কিছু রাখে না। এই তোমার মান রাখার জন্য যে কোনো মান তুমি ক্যালকুলেশন করে যদি রাখতে চাও তাহলে আরেকটা চলক লাগে। বুঝতে পারছো, তো সেই চলকটা আমরা যেহেতু এখানে গড় বলছে তাই আমরা ধরে নিলাম অ্যাভারেজ, সংক্ষেপে লিখলাম এভিজি। বোঝা গেল ব্যাপারটা, আমরা যে গড়টা নির্ণয় করব সেই গড়টা হওয়ার পরে রাখবো কোথায়, ফলাফলটা রাখবো কোথায়, এই আরেকটা চলক নিচ্ছি আমরা, সেই চলকের নাম দিচ্ছি এভিজি, সংক্ষেপে দিচ্ছি এভিজি, এর অর্থ হচ্ছে অ্যাভারেজ। তো এখানে আমি যদি এভিজি না দিয়ে অন্য কিছু এক্স দিতাম তাও কিন্তু কোনো সমস্যা নাই, কিন্তু সবসময় চলকের নামটা একটু অর্থবোধক রাখা ভালো, যাতে যে কেউ দেখে বুঝতে পারে। বোঝা গেল, তাহলে কি হলো, 3 নম্বরে আমার কি প্রসেসিং, প্রসেসিংয়ে কি কাজ করতেছি, এভিজি ইকুয়াল এ প্লাস বি প্লাস সি ভাগ 3 নির্ণয় করি, এটা নির্ণয় করতে হবে, তাই তো। তাহলে দেখো আমরা কি করলাম, কাজটা শুরু করলাম। এরপরে ধাপ 2তে আমাদের যে চলকগুলো আছে সেই চলকগুলোর মান ইনপুট করলাম, এরপরে প্রসেসিং করলাম, অর্থাৎ মেইন কাজ যেটা গড় নির্ণয় করা, সেই গড়টা করলাম। গড় করার পরে এখন ফলাফল কোথায় আছে, এভিজি, এভিজির ভিতরে আছে, তাই তো। এখন ধাপ 4-এ হচ্ছে কি, ফলাফল প্রদর্শন, অর্থাৎ কম্পিউটার তো তার ভেতরে, তার ইসের ভিতরে, তার সিপিইউ এর ভিতরে এই ক্যালকুলেশনটা করবে, তাই না। কিন্তু
সে যদি যেমন আমরা ক্যালকুলেটরে আমরা দুইটা সংখ্যা পাতাইলাম, 2 × 3 দিলাম, দেওয়ার পরে ইকুয়ালের চাপ দিলে আমাদের একটা আউটপুট মনিটরে চলে আসে না? 2 আর 3 গুণ করলে কত হয়? 6 আমরা কিন্তু আউটপুটে দেখতে পাই, কিন্তু হিসাবটা কিন্তু ক্যালকুলেটরের ভিতরে হচ্ছে, তাই না? এই যে ক্যালকুলেটরের ভিতরে যে হিসাবটা হচ্ছে এইটাকে বলা হচ্ছে প্রসেসিং। আর এরপরে আমাদের সামনে যে রেজাল্টটা আসতেছে 6, যে রেজাল্টটা আসতেছে সেটাই হচ্ছে ফলাফল। বোঝা গেল? তো এই কাজ কিন্তু তুমি যে 2 × 3 দিচ্ছ এইটা কিন্তু এই যে ইনপুট, আমরা ইচ্ছামতো আমাদের ইচ্ছামতো ইনপুট দেই। ইনপুট দেওয়ার পরে আমরা এই যে যে কাজটা করব সেটা ওর ভিতরে প্রসেসিং হয়, হওয়ার পরে আমাদেরকে একটা আউটপুট দেখায়। এখন আমাদের ধাপ 4 হচ্ছে সেই আউটপুট। তাহলে আউটপুটটা কোথায় আছে, মানটা কোথায় আছে? এভিজিতে। তাহলে এভিজি এর মান প্রদর্শন করি। তোমরা এই ভাষাগুলো আসলে লিখতে লিখতে শিখবা। 2-4টা যখন তোমরা 10টা অ্যালগরিদম করবে তখন এই ভাষাগুলো অটোমেটিক্যালি তোমাদের মুখস্থ হয়ে যাবে যে আমার কোথায় কি লিখতে হয়। এই আউটপুটের সময় এই ল্যাঙ্গুয়েজটা ব্যবহার করতে হয়। যে চলকের মান আমরা আউটপুট দেখাবো সেই চলকের নাম দিতে হয় এবং এর মান প্রদর্শন করি, এইভাবে লিখতে হয়। তোমাদের বইতে আরও বিভিন্ন কিছু থাকতে পারে, তোমরা আমার এই রুলটা যদি ফলো করো তাহলে তোমাদের জন্য সহজ হবে। তো দেখো আমাদের কাজ কিন্তু শেষ। আমাদের উদ্দেশ্য কি ছিল? 3টা সংখ্যার মধ্যে গড় নির্ণয়। এর জন্য 3টা চলক নিলাম, 3টা চলকের গড় বের করলাম, প্রসেসিং করলাম, এরপরে 3টা চলকের গড় যেটা হবে সেটা আমরা আউটপুট দেখাই দিলাম। তাহলে আমাদের কিন্তু কাজ শেষ। এই জন্য প্রত্যেকটা অ্যালগরিদমের শেষ ধাপ হচ্ছে শেষ ধাপে কি লিখতে হয়? শেষ মানে আমি কম্পিউটারকে রিলিজ করে দিলাম। আমি কম্পিউটারের কাছে যে কাজটা চেয়েছিলাম কম্পিউটার সেই কাজটা করে দিয়েছে, দেওয়ার পরে আমি কম্পিউটারকে রিলিজ করে দিলাম। যেমন তোমরা যখন একটা ফোনে যদি একটা কল দাও, কাউকে যদি একটা টেলিফোন করো, তাহলে সেক্ষেত্রে কল দিচ্ছ, কল দেওয়ার পরে কথা শেষ হয়ে গেছে, তুমি কি ক্লোজ করে দাও, তাই না? লাল বাটন চেপে কলটা ক্লোজ করে দাও। তার মানে কি আমি যে কাজটা চেয়েছি কাজটা আমার সম্পন্ন হয়ে গেছে, তখন আমি কি করি? ওই ডিভাইসটাকে মুক্তি দিয়ে দেই, সে অন্য কাজ করবে। তখন আমার কাজ শেষ হয়ে গেছে, আমি ওকে রিলিজ করে দেবো, সে অন্য কাজ করবে তখন, তাই না? ব্যাপারটা তাই। প্রত্যেকটা অ্যালগরিদমের আমি যখন আমার কাজটা করতে চাইবো তখন শুরু করতে হবে এবং আমার চাহিদা সম্পন্ন হয়ে যাওয়ার পরে শেষ করতে হবে। এইটা হচ্ছে রুল। তাহলে আমরা দেখো একটা অ্যালগরিদম যদি ভালোভাবে বুঝতে পারো তো তোমাদের জন্য অনেক সহজ হয়ে যাবে পরবর্তী সমস্যাগুলো সমাধান করা। আমাদের তাহলে মেইন কাজ কি কি? এর মধ্যে আরও অনেক কিছু অন্য সমস্যা আসবে, কিন্তু মেইনলি কি কাজ করতে হবে? আমাদের ইনপুট নিতে হবে, প্রসেসিং করতে হবে, আউটপুট দেখাইতে হবে। প্রথমে আমাদের ইনপুট নিতে হবে, তারপরে প্রসেসিং করতে হবে, এরপরে আউটপুট দেখাই দিতে হবে। এইটাই হচ্ছে আমাদের অ্যালগরিদমের কাজ। যে কোনো সমস্যার সমাধান করার জন্য এই স্টেপগুলোই মূলত আমাদের লাগে। তো ঠিক আছে, আমরা অ্যালগরিদম দেখলাম 3টা সংখ্যার মধ্যে গড় নির্ণয়ের। এটা আসলে একবারেই আমি বারবারই বলি যে 1-2টা প্রবলেম সলভ করে এটা সম্ভব না। তোমাদের আমি আরও সামনে শেখাবো, সেখান থেকে তোমরা এটা আরও ক্লিয়ার হবা। তো দেখো আমাদের ধাপ 1-এ কি ছিল? ধাপ 1-এ ছিল শুরু। তা ফ্লো চার্টে আমাদের এই শুরু বোঝানোর জন্য কি ছিল, কি ব্যবহার করা হয়? উপবৃত্ত। শুরু এবং শেষ বোঝানোর জন্য কি ছিল? উপবৃত্ত। তাহলে ধাপ 1-এর জন্য আমরা কি নিব? উপবৃত্ত, শুরু। বোঝা গেল? এরপরে আমাদের ইনপুট নেওয়ার জন্য কি ছিল? সামান্তরিক। ইনপুট নেওয়ার জন্য কি ব্যবহার করা হয়? সামান্তরিক।
কথা বোঝা গেল? তাহলে ইনপুটে কি আছে, এ বি সি এর মান ইনপুট করি। তাহলে এইভাবে আমরা সংক্ষেপে লিখতে পারি, কোনো সমস্যা নাই। ইনপুট এ বি সি, এই কথা আর এই কথা একই, এ বি সি এর মান ইনপুট করি, সেটাই কিন্তু এখানে লাগলাম, ইনপুট এ বি সি, মানে এ বি সি এর মান ইনপুট করি। ক্লিয়ার? এরপরে কি ছিল? প্রসেসিং। তাহলে প্রসেসিং এর জন্য কোন সিম্বল ব্যবহার করা হয়? আয়তক্ষেত্র। প্রসেসিং এর জন্য কি? আয়তক্ষেত্র। প্রসেসিং এ কি কাজ আছে? এ বি জি ইকুয়াল এ প্লাস বি প্লাস সি বাই 3 নির্ণয় করি, তাই তো? কথা ক্লিয়ার? এরপরে কি আছে? ফলাফল প্রদর্শন, তাই তো? আউটপুট দেখানো। তা আউটপুটের জন্য আবার কি ছিল? আউটপুটের জন্য আবার সামান্তরিক। আউটপুটের এইখানে যে টার্মটা ব্যবহার করা হয় সেটার নাম হচ্ছে প্রিন্ট। প্রিন্ট মানেই হচ্ছে আউটপুট দেখানো, বুঝছো? প্রিন্ট মানে কি? আউটপুট দেখানো। প্রিন্ট এভিজি মানেই হচ্ছে এভিজি এর মান প্রদর্শন করি। এই যে বাংলাটা, এটাকে আমরা এভাবে লিখতে পারি, প্রিন্ট এভিজি। কথা বোঝা গেল? এরপরে আমাদের 5 নম্বর ধাপে কি ছিল? শেষ। তাহলে শেষ কি দিয়ে প্রকাশ করা হয়? উপবৃত্ত দিয়ে। তাহলে দেখো আমাদের ধাপ অনেকই ছিল। শুরু, এই যে শুরুকে আমি চিত্রের মাধ্যমে রূপান্তর করেছি। আমি আগেই বলেছি ফ্লোচার্ট কি? অ্যালগরিদমের চিত্র দিয়ে যদি আমি অ্যালগরিদমকে প্রকাশ করি তাহলে সেটা হয়ে যায় ফ্লোচার্ট। একই জিনিস, এখানে যে ধাপগুলো আছে এখানেও সেম ধাপগুলাই আছে, কিন্তু এটা আছে তোমার লিখিত আকারে, এটা আমি প্রকাশ করব চিত্রের মাধ্যমে। বোঝা গেল? তা দেখো শুরুর জন্য কি ব্যবহার করা হয়? উপবৃত্ত। ইনপুটের জন্য কি? সামান্তরিক। প্রসেসিং এর জন্য কি? আয়তক্ষেত্র। আউটপুটের জন্য কি? সামান্তরিক। তাহলে দেখো ইনপুট এবং আউটপুট দুইটার জন্য আমাদের কি? সামান্তরিক। শেষের জন্য কি? উপবৃত্ত। শুরু এবং শেষের জন্য কি? উপবৃত্ত। ইনপুট আউটপুটের জন্য কি? সামান্তরিক। প্রসেসিং এর জন্য কি? আয়তক্ষেত্র। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো তোমরা যদি কেউ না বুঝে থাকো তাহলে অবশ্যই আমাদের যে গ্রুপ আছে, গ্রুপের যে কমেন্ট বক্স আছে, আমি এই ভিডিওটি দেওয়ার পরে সেখানে তোমরা জানাবে। এখান থেকে তোমাদেরকে আমি একটা বাড়ির কাজ দিব, বাড়ির কাজটাও তোমাদের ওইখানে সাবমিট করতে হবে। বাড়ির কাজটাও তোমাদেরকে সাবমিট করতে হবে কমেন্ট বক্সে। তো দেখো আমরা 3টে সংখ্যার মধ্যে গড় নির্ণয়ের অ্যালগরিদম ফ্লোচার্ট শিখলাম। আমি এখান থেকে তোমাদের ছোট্ট আর একটা বাড়ির কাজ দিব। দুটি সংখ্যার বিয়োগফল নির্ণয়ের অ্যালগরিদম ও ফ্লোচার্ট তৈরি করো। তোমাদের এই বাড়ির কাজটা থাকবে। তোমরা অনেকেই বাড়ির কাজ ঠিকঠাক মতো সাবমিট করো না, সেক্ষেত্রে তোমাদের কিন্তু সামনে টেস্ট পরীক্ষা। আমরা কিন্তু টেস্ট পরীক্ষাতে এই মার্কগুলো কাউন্ট করব, যে কে বাড়ির কাজ দিচ্ছ কে দিচ্ছ না, এটা কিন্তু আমরা তোমার রেকর্ডটা সংরক্ষণ করছি। তো অবশ্যই তোমরা বাড়ির কাজ দিবে। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ।